দুদিন আগেই আমি একটা ভিডিও করে বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ছাড়া রাস্তায় নামছেন তিনি চোর চোর ধ্বনি শুনতে চান বলেই। সেটা মিলে গেল। আমি বলেছিলাম বেলেঘাটায় এবং সোনারপুর দক্ষিণে তার যাওয়ার কথা। বেলেঘাটা তার তার দলের জেতা আসন, সেখানে কিছু হয়নি, কিন্তু সোনারপুর দক্ষিণের মানুষ আগেই তৃণমূলকে পরিত্যাগ করেছে এবং সেখানে যেতেই চোর চোর, পিসি চোর, ভাইপো চোর ধ্বনি শুনতে হলো মহামান্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এইভাবে মব লিঞ্চিং এর আমি বিরোধী, আমি বলবো। তা সত্ত্বেও কেন হঠাৎ করে অতিরিক্ত প্রতিবেদন করছি আনন্দের থেকে, সেটা আমি আপনাদের বলবো। এবং এটাও বলবো এই যে ঘটনা ঘটেছে এইটা কতটা পূর্ব পরিকল্পিত, এর আড়ালে কি রহস্য রয়েছে সেটাও আমি ফাঁস করব, এবং সেটা ফাঁস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস স্বয়ং, সেটাও বলবো আপনাদের। আপনারা অপেক্ষা করে থাকুন, রবিবার পিসির বাড়িতে আরো বড় বিপদ ঘটতে চলেছে এমন ইঙ্গিত আমি পেয়েছি। এইসব জানানোর প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে এখন এই যে ডিম হামলা, ডিম ভাতের জন্য বিখ্যাত তৃণমূল কংগ্রেস, সেখানে ডিম ভাইপো, অনেকে বলছেন ডিমের ডেভিল, কেউ বলছেন অমলেট হয়ে গেছে। এই ঘটনা কেন ঘটলো, এর আড়ালে কি রহস্য রয়েছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। এমনভাবে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে যেন একের পর এক ডিমের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আমাদের পিসিমণি তিনি তো মনে করতেন তিনি যা বলবেন সেটাই নিয়ম, সেটাই আইন, তিনি নিজের মতো কিছু রিপোর্ট চেয়েছিলেন, সেটা হয়নি, অন্য হাসপাতালে নিয়ে গেছেন, হোক। কিন্তু হঠাৎ করেই আক্রমণ কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানতেন না গোটা রাজ্যে মানুষের যে ক্ষোভ তৈরি হয়ে রয়েছে, যার জন্য সবাইকে পালিয়ে বেড়াতে হচ্ছে, তার মূল মাথা তিনি? তার কি উচিত ছিল একটু পরিস্থিতি ঠান্ডা হওয়ার আগে এইভাবে চলে যাওয়াটা? জানেন তো তিনি গোটা ভোট পর্বে যেভাবে গাড়ির ওপরে দাঁড়িয়ে মানুষকে খালি হুমকি দিয়েছেন 4 তারিখের পরে দেখে নেব, তারপরে মানুষ যে পাশা উল্টে যাওয়ায় তাকে দেখে নিতে পারে, এটা কি তিনি জানতেন না? পিসিমণি কি জানতেন না ভাইপোকে আগলে রাখতে পারতেন তো? তার প্রাসাদোপম বাড়ি নিয়ে মানুষের যে চিড়িয়াখানা দেখার মতো ভিড়, যে কৌতূহল, সেটাই তো বুঝিয়ে দিচ্ছিল জনরোষ বাড়ছে। তারপরে তিনি কেন ওখানে গেলেন? আমি আপনাদের বলছি এটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত ছিল। তা না হলে কেউ কোথাও কোনো মৃতের বাড়িতে যাওয়ার সময় ক্রিকেট ব্যাটারের হেলমেট নিয়ে যান না। উনি দেখাচ্ছেন ওনার চশমা ভেঙে গেছে, কিন্তু ভিডিও দেখুন, সেখানে দেখা যাচ্ছে তিনি আগে চশমাটা খুলে নিচ্ছেন হেলমেট পরার সময়ে। তাকে বাঁচানোর জন্য ওখানে উপস্থিত একজন সাংবাদিক চেষ্টা করছিলেন, ঠিক কাজ করছিলেন। কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো মব লিঞ্চিং, এটা তো গণপিটুনি, এটাকে আমি সমর্থন করি না। যখন থেকে ঘটনাটা ঘটেছে তখন থেকে আমি ভাবছিলাম আমি কি এই ঘটনাটার সমর্থন দেব না দেব না, অনেক ভাবলাম। জানেন, ভাবার পর আমার মনে হলো আজকে যদি ভোটের যে ফল হয়েছে তার উল্টোটা হতো। পিনাক্ষী বলছে প্রথম থেকে বলে আসছিল পিসি ভাইপোর দিন শেষ, তাদের আসন সংখ্যা অনেক কমবে, জেতা 70টা আসনে হারতে পারে, সব মিলে গেছে। কিন্তু মেলার আগে আমি যে হুমকি পেয়েছি, প্রাণনাশের হুমকি পেয়েছি, সবুজ আবির গোলা জল খাওয়ালে কেউ বাঁচে না, আমাকে উল্টো করে ঝুলিয়ে রাখার যে উল্লাস ছিল, হুঙ্কারের উল্লাস ছিল, সেটা তো সত্য হতো। রেজাল্ট উল্টে গেলে এইভাবে তো আমাকে মব লিঞ্চিং এর শিকার হতে হতো 4 মে দুপুর 12টার পরেই। তেমনই তো ভাইপো বাবু বলে রেখেছিলেন কোনো দিল্লির বাবা এসে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারতো না আমায়। সেদিন রুদ্রনীলের সঙ্গে কথা প্রসঙ্গে রুদ্রনীল বলছিল যে পিনাকদা আমার না ভয় হতো, তুমি যখন একের পর এক প্রতিবেদনে তৃণমূলের যাবতীয় কেলেঙ্কারি ফাঁস করছো, বলছো তারা চলে যাবে, আমার মনে হতো ভোটে যদি রেজাল্ট তোমার কথা মতো না মেলে তাহলে তোমার কেড়ে আঙুলটা উত্তরপাড়ায়, বুড়ো আঙুলটা চন্দননগরে, একটা চোখ হয়তো বেলেঘাটায়, এসব জায়গায় নর্দমায় পাওয়া যেত। তখনই ভাবলাম তাহলে তো ঠিক হয়েছে, এটা তো দরকার ছিল না। তার রক্তপাত হয়নি, শরীরে কোনো বড় ধরনের আঘাত নেই, ডাক্তারদের কাছে তিনি যা বলেছেন তাতে শুধু গা বমি বমি করছে। আসলে তাকে দেখে তো গোটা বাংলার গা বমি বমি করতো যখন তিনি নির্লজ্জের মতো, বেহায়ার মতো হুমকি দিতেন।
কোনো জনপ্রতিনিধির গায়ে হাত তোলাকে আমি সমর্থন করি না, কোনো সাধারণ মানুষের গায়েও নয়। আমি কোনোদিনও কাউকে মার ধরে লিপ্ত হইনি, ঝগড়াও আমি কম করি। কিন্তু আপনারা ভাবুন, সেদিন যখন অধ্যাপক সৌগত রায় তৃণমূলের সাংসদ, তার গা লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, তখন ভাইপো বাবু একটা প্রতিবাদ করেছিলেন? আজকে দেখুন, তার উপরে আঘাত হয়েছে, তাকে হাসপাতাল থেকে হাসপাতালে পিসিমণি নিয়ে যাচ্ছেন, পাশে কলকাতার বড় নেতারা নেই, দু একজন ছাড়া। প্রাক্তন মেয়র নেমেছেন, বর্তমান মেয়র কোথায় ছিলেন তখন? কলকাতায় তো 5টা আসনে জিতেছে, যে 6টা আসনে হেরেছে সেখানেও তো প্রার্থী ছিলেন, তারা কোথায়? লক্ষ লক্ষ কর্মী তো দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতায়, এই দক্ষিণ 24 পরগনা জেলায় হয়েছে, সেই জেলার একটা লোকসভা আসন থেকে তো ভাইপো 7 লাখ ভোটে জিতেছিলেন, তারা কোথায়? দলের লোকেরাই পাশে নেই। তারাও খুব খুশি, কারণ এই ভাইপো বাবু মেঘের আড়াল থেকে তৃণমূলের নেতা, মন্ত্রী, কর্মী সকলের উপরে দিনের পর দিন ডিক্টেটরের মতো নির্দেশ দিয়ে অত্যাচার চালিয়েছেন, তারাও খুশি। আমি তাই মব লিঞ্চিং এর বিরোধিতা করলেও এক্ষেত্রে কোথায় যেন মনে হচ্ছে আমার উপরেও তো হতে পারতো, তখন নিন্দা করার কেউ থাকতো কি? আপনারা থাকতেন? কিন্তু এটা পূর্ব পরিকল্পিত ছিল, জানা ছিল ওখানে বিক্ষোভ হবে, তাতে কিভাবে রক্ষা পাওয়া যাবে, বড় আঘাত যাতে না লাগে। কিছু পাথর এসেছে, জুতো এসেছে, এগুলো অবাঞ্ছিত, এগুলো মানে অবাঞ্ছনীয়, এগুলো আসা উচিত হয়নি, কিন্তু ডিম ছোড়া হয়েছে, কিন্তু পরিকল্পনা ছিল। আসলে তৃণমূল বুঝেছে এই ভাইপো নামক প্রোডাক্টটি বাজারে চলছে না, চলেনি, এই প্রোডাক্টটাকে নতুন মোড়কে বাজারে আনতে হবে। ওই যে দর্প, ওই অহংকার, সেটা মানুষ নাশ করে দিয়েছে, তার জন্য সর্বত্র তৃণমূলের এই পরিণতি। আগামীকাল রবিবার পিসির বাড়িতে কি বিপদ হতে চলেছে বলবো, তার আগে শুনুন। একটু আগে, মানে এই ঘটনা ঘটার পরে পরে কুণাল ঘোষ একটি প্রেস কনফারেন্স করেছেন, ফেসবুকে লাইভ করেছেন, সেখানে বলছেন ভাইপো বাবুর নতুন করে যাত্রা শুরুর সূচনা হলো সোনারপুরে। এতদিন হাওয়ায় হাওয়ায় Z+ ক্যাটাগরি, পাইলট কার, এক বগলে পুলিশ, এক বগলে আইপ্যাক নিয়ে ঘুরে বেড়ানো ভাইপোকে নতুন করে লঞ্চ করার পরিকল্পনা এটা। তিনি বলে ফেলেছেন যে নতুন যাত্রা শুরু হলো। যদি নতুন যাত্রা শুরু হয়, আমি শুধু দক্ষিণ 24 পরগনার কথা বলছি, দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন 2014 সালে এবং 2024 সালে অভিজিৎ দাস, যিনি জেলা রাজনীতিতে এবং রাজ্য রাজনীতিতে ববি নামে খ্যাত, তার উপরে প্রাণনাশী আক্রমণ হয়েছিল। তিনি এখনো বেঁচে আছেন, এটা ঈশ্বরের কৃপা। এই সেই জেলা, যে জেলায় আজকে আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আক্রান্ত, সেখানে সত্যিকারের সর্বভারতীয় দল বিজেপির সর্বভারতীয় সভাপতি 2020 সালের ডিসেম্বরে গিয়েছিলেন একটা সভা করতে, বৈঠক ছিল। আমি সেই কনভয়ে, তখন আমি আনন্দবাজারে চাকরি করি, প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। আমি দেখেছিলাম জেপি নাড্ডার কনভয়ের ওপরে কিভাবে হামলা হয়েছিল। সেই কনভয়ে ছিলেন মুকুল রায়, তখন তিনি বিজেপির। মুকুল রায়ের হাতে অনেকগুলো আংটি ছিল, এমন আঘাত সেই আঙুলে লাগে যে আংটিগুলো খোলা যায়নি, মেশিন এনে কাটতে হয়েছিল আঙুলের ওই আংটিগুলোকে। আমার মনে পড়ছে সুকান্ত মজুমদারকে কিভাবে ডায়মন্ড হারবার নয় বা ওই দক্ষিণ 24 পরগনায় বারবার আক্রমণ করা হচ্ছে। আমার মনে পড়ছে সুকান্ত মজুমদার এই জেলায় গিয়ে কিভাবে আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি বিজেপির রাজ্য সভাপতি। এখন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার গাড়ির ওপরে কিভাবে আক্রমণ হয়েছিল, তখন থেকেই আমি সাংবাদিকতায় আছি, আমার মনে আছে। দিলীপ ঘোষের গাড়িতে মোট 12 বার আক্রমণ চালিয়েছিল তৃণমূল, 7 বার তার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা সবাই জানেন শুভেন্দু অধিকারীর গাড়ির ওপরে কতবার হামলা হয়েছে। ভাইপো বাবু যেদিন চণ্ডীপুরে জনতার হাতে চড় খেয়েছিলেন, সেদিন আমি প্রতিবাদ করেছিলাম। আজকেও আমি খুব আনন্দে উৎফুল্লতা নই, কিন্তু এটাও বলছি এটা তার প্রাপ্য ছিল। কিন্তু এই প্রাপ্যের পিছনে তৃণমূলের ছক। মানুষ চোর চোর বলেছে, কিন্তু এই আক্রমণের অনেকটা সাজানো হয়েছে যাতে এই বাজার থেকে পরিত্যক্ত, কেউ কেনে না এমন একটা প্রোডাক্টকে নতুন মোড়কে, যিনি হেঁটে ঘোরেন হেলমেট পরে, সেইভাবে তাকে বাজারে খাওয়ানোর পরিকল্পনা তৃণমূলের। কেন পরিকল্পনা? দেখুন, এত বড় একটা ঘটনা, কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও তো পথ অবরোধ হলো না।
তার মানে তৃণমূলের লোকেরাও কি এটা চাইছিল? মনে মনে চাইছিল, কিন্তু তারা প্রকাশ্যে তো একটা নকল প্রতিবাদ করতে পারত। যেইভাবে নকল সই করে ভাইপো বাবু পুরো দলটাকে বিপদে ফেলেছেন, তিনি সিআইডির চিঠি পেয়েছেন, আর সেই সিআইডির চিঠি পাওয়ার দিনেই তিনি এই নতুন নাটকটি মঞ্চস্থ করলেন। এবার বলি, পিসির ঘরে কত বড় বিপদ হতে চলেছে। 40 জনের বেশি বিধায়কের সই জাল করা হয়েছে, তাই প্রধান বিরোধী দলের তকমা পাচ্ছে না তৃণমূল। এর জন্য রবিবার কালীঘাটে পিসিমণির বাসভবনে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে 79 জন বিধায়ককে ডাকা হয়েছে, তাদেরকে দিয়ে নতুন করে অরিজিনাল সই করানো হবে এবং সেটা জমা দেওয়া হবে। এই অরিজিনাল সই যখন জমা দেওয়া হবে, তখন জাল সইটা আরো বেশি করে প্রমাণিত হয়ে যাবে। সেই বিপদ তো আছে, কিন্তু তার আগে আমার কাছে যা খবর, এখনো পর্যন্ত অধিকাংশ বিধায়ক ফোন ধরেননি, জানাননি তারা কালীঘাটের ওই বৈঠকে যাবেন কিনা। বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন যাব না। আমার আশঙ্কা 30-এর কম বিধায়ক যাবেন কিনা। যদি 30-এর কম বিধায়ক যায়, তাহলে তৃণমূল প্রধান বিরোধী দলের গুরুত্ব পাবে না। বাকি যে অংশটা পড়ে থাকবে, চাইলে তারা নতুন একটা মঞ্চ বানিয়ে, যে ইঙ্গিত আপনাদের আমি আগে দিয়েছিলাম, তারা আলাদা বিরোধী দলনেতা বাঁচতে পারবেন, আলাদা মুখ্য সচেতক বাঁচতে পারবেন। এটাই গণতন্ত্রের নিয়ম। এই জাল সইয়ের নায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেদিন তিনি সিআইডির চিঠি পেলেন, সেই দিনই এই নাটক। আপনারা নজর রাখুন, ফেসবুকে নানা মিম ঘুরছে। সে মিমের মধ্যে একটি মিম আমার পছন্দ হয়েছে। সকলে বলছেন, এরকম করে ডিজেটা কে বাজালো? এমন ডিজে বাজাতেই তো চেয়েছিলেন ভাইপো, কিন্তু ডিজেটা কে বাজালো? এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।